ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে নাগরিক ঐক্য। আছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনাও। সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন জরুরি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় না থাকলেও ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার হাত ধরে ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্যের আত্মপ্রকাশ। স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সবসময় রাজপথে থাকা দলটি জুলাই আন্দোলনেও ছিল সক্রিয়। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে ৫০টি আসনের প্রার্থী দেওয়ার কথা ভাবছে দলটি। নাগরিক ঐক্য, জেএসডি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বাম ও প্রগতিশীল ৬টি দল ২০২২ সালে গঠন করে গণতন্ত্র মঞ্চ। এরই মধ্যে নির্বাচনী জোট নিয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে নাগরিক ঐক্য। আগামী নির্বাচনে বগুড়া ২ আসন থেকে নির্বাচন করতে চায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তিনি। আমরা যেহেতু ১৫-১৬ বছর ধরে লাগাতার অনেকগুলো দল বিএনপি সহ মিলে আন্দোলন করেছি এবং আমাদের একটা কমন সংস্কার কর্মসূচি ছিল, এখনও আছে। নিজেদের মধ্যে কথা বলেছি এবং সেটা হেলদি ছিল এবং শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। কোনো সামগ্রিক ঐকমত্য হয়নি, কিন্তু অনেকগুলো ব্যাপারে হয়েছে, কিছু কিছু হয়নি, সেটা স্বাভাবিক। সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন সাবেক এই ডাকসু নেতা। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো শঙ্কা না থাকলেও মান নিয়ে সংশয় আছে তার। একটা ইলেকশন জানতানো প্রকারে করবার তো বিষয় না, এটা একটা কোয়ালিটি ইলেকশন হতে হবে। যেহেতু আমরা ফ্যাসিজম থেকে উঠে ডেমোক্রেসির একটা কি বলবো সাহিত্য করে বলে সৌধ নির্মাণ করতে চাই, একটা মজবুত টেকসই জিনিস নির্মাণ করতে চাই। সেই রকম নির্বাচনের জন্য যে প্রশাসন, সেইটা এখন নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয় তাহলে এটা হতে পারে। জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে মান্নার। তার মতে সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার উপর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং কিভাবে পদায়ন হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট, ওনার এসিআরটা কীরকম, ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, ওনার কর্মদক্ষতা কীরকম, আগে পোস্টিংগুলো কোথায় ছিল, ওনার বিপরীতে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কিনা, অনেকগুলো বিষয়কে দেখা হচ্ছে যে কে এই পুরো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হবে সবচেয়ে ভালনারেবল জায়গায় এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে এবং এতে সর্বোচ্চ যাতে এফর্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য রাখা হয়েছে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবাই যেন প্রিপেয়ার থাকি, যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি, সেটা উনি বলেছেন। আর পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুর বাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। আর এই আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা, সেক্ষেত্রেও এই বিষয়ে পদায়ন বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর আজ যে কর্মসূচি সেটা নভেম্বর থেকে শুরু হবে আপনার, এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে জেনারেল জাহাঙ্গীরও জানিয়েছেন, জাহাঙ্গীর চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন 64 জনের, যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে এবং এইটা যাতে র্যান্ডমলি হয় এবং এটা যাতে সর্বোচ্চ নিউট্রালিটি এবং আনবায়াস থাকে সেই বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন। আমি আজ সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে
বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন, এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে, এইটার জন্য বলা হয়েছে এবং সে বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিসইনফরমেশনের জন্য একটা কমিটি, এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনে থাকবে, এটাই এখানে মন্ত্রণালয়তেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন। আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে, ডিস্ট্রিক্টে উপজেলা লেভেলে, যাতে ইনস্ট্যান্টলি একটা, আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসইনফরমেশন, দেখা গেলো এমন একটা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যেইটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতে অনেক সময় আমাদের দেরি হয়ে যায়। তো এইটা যাতে, এই ফ্যাক্ট চেকিংয়ের টাইমটা যাতে খুব কম সময় করা যায় সেই বিষয়ে আজকে স্ট্রেস দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে যা লজিস্টিক্যাল যা সাপোর্ট আছে লাগে সেটার জন্য আইসিটি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং কালচারাল মিনিস্ট্রিকেও বলা হয়েছে। তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট মুভ খুব সহজেই নেবেন যাতে ফ্যাক্ট চেকিংগুলো খুব দ্রুত করা যায় এবং এই যে কোনো এই সমস্যা, এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে এই ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি অ্যাক্ট করতে পারে, যাতে এই ফেক নিউজগুলোকে সরানো যায়। এবং এটার ক্ষেত্রে আরেকটা বলা হয়েছে যে আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়া হয় ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকের সাথেও এই আমরা যাতে আরও গভীরভাবে নিবিড়ভাবে কথাবার্তা বলে যে আমাদের যে কনসার্নগুলো সেগুলো তাদেরকে জানাই, সে বিষয়েও জানানো হয়েছে। আর আজকে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে, কিভাবে ডিপ্লয়মেন্ট হবে। আর্মির তরফ থেকে বলা হয়েছে যে 92,500 মতো ডিপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে, তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। তারা ডিপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডিপ্লয়মেন্টটা থাকবে। এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন, বিশেষ করে 72 ঘন্টা আগের যে সিচুয়েশনে, যে ইলেকশনের আগের 72 ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি, এগুলো কিভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কিভাবে স্থানীয় জনগণ, ভলান্টিয়ার, এদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলাপ হয়েছে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি। বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা, কালকে এটা নিয়ে মিটিং হয়েছে, সেটা প্রকিউর করা হয়েছে। সেইটা কিভাবে ট্রেনিং করা যায়। আনসারের সবচেয়ে বেশি ডেপ্লয়মেন্ট থাকবেন আনসারের সদস্যরা। আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি, স্টেটন টিভি, বিটিভি এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15ই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। আর ইলেকশন কমিশন বলেছে যে তারা চিন্তা ভাবনা করছে যেভাবে, আপনি জানেন বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল, এখন যেহেতু সংসদ এখন নাই, তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে এরা দিতে চাচ্ছে। আর একটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়াসপোরা কমিউনিটির জন্য, আমাদের যারা প্রবাসী ভাই বোনদের জন্য। এবং আরও 3টি, আপনি জানেন 3 ধরনের আরও বাংলাদেশের মধ্যেও কেউ ভোট দিতে পারবে। তারা 3 গ্রুপে পিপল। একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন, জেলে আছেন, তারা যাতে ভোট দিতে পারেন। যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে, বোথ প্রাইভেট সেক্টর, বোথ গভর্নমেন্ট সেক্টর, এই যে এরা যাতে ভোট আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটটা আগে দিতে পারেন, সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা
আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে। বরিশালের মোকামগুলোতে এখন ইলিশের সমারোহ, তবে সরবরাহ বাড়লেও বড় ও মাঝারি আকারের মাছ কম বলছেন আড়তদাররা। এদিকে ছোট আকারের ইলিশ মিললেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। পাইকারিতে 500 গ্রামের ইলিশ মন প্রতি 60,000 টাকা দরে বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে ট্রলারে ইলিশ নিয়ে আসছেন জেলেরা। পাইকারি ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম বাজার। ইলিশ কিনতে ভিড় করছেন অন্য ক্রেতারাও। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম না কমায় হতাশ তারা। অভিযানের পরে যে ইলিশের দাম কমবে, এরকম দাম কমানোর সিস্টেম নাই, দেখা গেছে দাম আরো মনে হইতেছে বাড়তে। বাজারে অনেক মাছ, কিন্তু আসলে দাম কমে নাই বিদায় নিতে পারতে আছে। পাইকারিতে 500 গ্রামের ইলিশ মন প্রতি 60,000 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। ছোট ইলিশের কেজি 7 থেকে 800 টাকা। এছাড়া 1200 গ্রাম ওজনের ইলিশ প্রতিমন 96,000 থেকে 1 লাখ টাকা এবং 1 কেজি ওজনের ইলিশ প্রতিমন 92,000 টাকায় বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার সময় ধরছে এমন আমরা কিছু দেখিনি, আমরা এখন এই জায়গা পাইছি। অভিযানটা তারা যে নির্ধারিত টাইমটা দিছিল তার পরের জোবাটা ধরলে সম্ভবত ইলিশের ডিম ছাড়ার সুযোগটা পাইতো। পোর্ট রোডের মোকামে প্রতিদিন গড়ে 15 থেকে 16 টন ইলিশ আনা হচ্ছে। এর মধ্যে ছোট আকারের মাছ বেশি হওয়ায় হতাশ আড়তদাররা। 100 মন মাছ জাতি আমনের ওজন দেওয়া হয়, 20 কেজি বড় মাছ পাওয়া যায় না। এখন আইতে আছে আমি 200 কেজি 100 কেজি মার্কেটে, তো অনেক দাম হইবে। নিষেধাজ্ঞার সময় তা মানতে সবাই সচেতন হলে ইলিশ উৎপাদন আরও বাড়ার আশা মৎস্য কর্মকর্তাদের। মাছকে বড় হওয়ার যদি আমরা সুযোগ দেই এবং রেগুলারলি এ বিষয়ে সকলে সচেতনতা থাকে, আমরা আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের দিনগুলোতে 1 কেজি 1.5 কেজি 2 কেজি সাইজের ইলিশের অবাধ সরবরাহ আমরা পাব। এবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞা অমান্যের কারণে বরিশাল বিভাগে প্রায় 900 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের বাজারগুলোতে মোকামগুলোতে ইলিশের সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ঠিক আছে, লক্ষ্মীপুরে আমরা দেখেছি যে অভিযান যে নিষেধাজ্ঞার পরে যে অভিযান, সে অভিযানের পরে কিন্তু মাছের যে সরবরাহ সেটা কিছুটা বেড়েছে এবং সেটা দেখেছি। এর বাইরেও কিন্তু দামও কিন্তু অভিযানের আগে এবং পরে প্রায় 500 থেকে 700 টাকা কম। আমরা আজকেও দেখেছি যে ঘাটের বা বিভিন্ন বাজারে যেখানে ইলিশ বিক্রি হচ্ছে কেজি 1 কেজি ওজন ইলিশ বেচা কিনা হচ্ছে যে 1500 টাকা থেকে 1700 টাকা। এই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে অভিযানের আগে 2000 থেকে 3000 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রকার ভেদে প্রত্যেকটি মাছে আমরা দেখেছি যে দাম কিছুটা কম। 800 গ্রামের মাছ বা 700 গ্রাম বা 500 গ্রামের মাছ সেখানে কিন্তু 1200, 800 এবং যে 1400 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমরা এখানে যে অভিযানের পরে মাছের সরবরাহ বাড়ায়, কিন্তু যদিও জেলেরা কিছুটা খুশি রয়েছে, কিন্তু আড়তদাররা কিন্তু হতাশ। তারা যেটা বলছেন যে তারা প্রচুর পরিমাণ সেখানে তারা টাকা ইনভেস্ট করেছেন এবং প্রত্যেকটি নৌকায় তাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা জেলেদেরকে দাদন দেওয়া হয়েছে। সে অনুপাতে তারা কাঙ্ক্ষিত মাছ না পায় তারা হতাশ প্রকাশ করেছেন। যেটা হয় এটাতে তাদের যে খরচ সেটি হয় না, এমনটি জেলে এবং আড়তদাররা বলেছেন। কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু মৎস্য কর্মকর্তা যিনি রয়েছেন আমিনুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন এবার গতবারের চেয়ে এবার 500 মেট্রিক টন মাছ বেশি যে উৎপাদন হবে এমনটা আশা করেছেন। গত বছর 22,500 মেট্রিক টন হয়েছে, এবার 23,000 মেট্রিক টন তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে লক্ষ্মীপুরের যে আলেকজান্ডার থেকে যে চাঁদপুরের সাইকেল এলাকা পর্যন্ত প্রায় 100 কিলোমিটার এলাকা, এই 100 কিলোমিটার এলাকায় কিন্তু প্রায় 56,000 জেলে মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করে। এর মধ্যে কাঠদারি রয়েছে 44,000 আর নিবন্ধিত রয়েছে 43,000। তো আমরা প্রতিনিয়ত দেখেছি রাত দিন 24 ঘন্টায় কিন্তু তারা ব্যস্ত সময় পার করেছেন। তারা নৌকা জাল নিয়ে তারা নদীতে নামছেন, কিন্তু মাছ তুলনামূলক যেভাবে পাওয়ার কথা সেভাবে পাচ্ছেন না। কিন্তু কিছুটা অভিযানের আগের চেয়ে বেশি পাচ্ছেন, কিন্তু তুলনামূলক একদম কম, এমনকি আমরা ঘাটে এসে দেখতে পেয়েছি। দামও কিন্তু একদম যে নাগালের বাইরে রয়েছে বা সেটা কিন্তু আমরা দেখেছি। তবে এখানকার যে ক্রেতারা যে অভিযোগ করেছেন তারা বলছেন যে এই পর্যাপ্ত ইলিশ যদি সরবরাহ না করা দাম কিন্তু বাড়বে। পাশাপাশি এই ইলিশ, এখানকার ইলিশ তারা পাচার হচ্ছে বা ইন্ডিয়াতে যাচ্ছে এমনটিও অভিযোগ করেছেন। তো এখানে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে মাছের সরবরাহ আরো বাড়বে এমনটি আশা করছেন যে মৎস্য কর্মকর্তা। তিনি যেটা জানিয়েছেন এবারে অভিযান সফল হয়েছে। সফল হওয়ার কারণে মা ইলিশ তারা
নির্বিঘ্নে তারা ডিম ছাড়তে পেরেছে। ডিম ছাড়ার কারণে জাটকা যে মাছের যে উৎপাদন সেটি বাড়বে, পাশাপাশি মা ইলিশও সামনে আরো বাড়বে এমনটি আশা করছেন। আব্বাস হোসেন, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী আলামিন। আলামিন, আমরা লক্ষ্মীপুরের পরিস্থিতি জানছিলাম। বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি আসলে? যে আসলে বরিশালের যে 22 দিনের যে এবারে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞার পর কিন্তু বাজারে বেশ ইলিশের সরবরাহ বেড়েছে এবং বিশেষ করে গত কয়েক বছরের তুলনায় কিন্তু আমরা দেখেছি প্রথম দিক থেকে কিন্তু আসলে বরিশালের বাজারে ইলিশের বেশ সরবরাহ রয়েছে এবং 15 থেকে 16 টন ইলিশ কিন্তু প্রতিদিন বরিশালের যে মোকাম পোর্ট রোড মোকাম রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন 15 থেকে 16 টন ইলিশ এখানে আসছে। সেই বিষয়টি হচ্ছে যে আসলে ক্রেতারা যেটি অভিযোগ করেছেন যে দামের বিষয়টি, এবং তারা বলছেন যে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালে যে পরিমাণ ইলিশ এসেছে সেই তুলনায় কিন্তু আসলে দাম কিন্তু আসলে তাদের নাগালের মধ্যে নেই। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে গতবারও যেরকম দাম ছিল সেই একইভাবে কিন্তু দাম দিচ্ছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে মাছের সরবরাহ বাড়লেও কিন্তু এবছর ছোট এবং মাঝারি এবং বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই কম। এর পাশাপাশি ছোট সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বেশ আমদানি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আসলে মাছের যে দাম, সেই মাছের দামটি কিন্তু আসলে তারা নির্ধারণ করেছেন যেভাবে, তারা বলছেন যে তাদের মতে এই মাছের দামটি সঠিকভাবে রয়েছে। কিন্তু আমরা যেটি দেখেছি যে 1 কেজি সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 92,000 টাকা প্রতি মন বিক্রি হয়েছে এবং এর কেজি বিক্রি হয়েছে প্রায় 2300 থেকে 2400 টাকা পর্যন্ত, এবং 1200 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি মন 96,000 টাকা প্রতি মনে বিক্রি হয়েছে এবং 2400 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি 800 থেকে 900 গ্রামের এলসি সাইজের যে ইলিশটি রয়েছে সেগুলো কিন্তু আসলে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে এর মাছের যখন আরো আমদানি বাড়বে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে মাছের দাম কমে আসবে এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে। এবং যারা মৎস্য কর্মকর্তা যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে এবছর তাদের যে অভিযান সেটি সফল হয়েছে এবং এর ক্ষেত্রে কিন্তু আসলে বরিশালের যে বাজারগুলো রয়েছে তাতে মাছের পরিমাণও বাড়বে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। লক্ষ্মীপুর এবং বরিশাল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চাঁদপুরে পচা ইলিশ সরবরাহের অভিযোগে ট্রলার ও আড়তে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোলার চরফ্যাশন থেকে ট্রলারে আনা 11 ঝুড়িতে প্রায় 8 মণ পচা ইলিশ পাওয়া যায়। এই ঘটনায় ট্রলার মালিকের 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাছগুলো জনসম্মুখে কেরোসিন ঢেলে পুঁতে ফেলা হয়। 22 দিনের নিষেধাজ্ঞার পর এ ধরনের পচা ছোট ইলিশে সয়লাভ হয়ে পড়েছে চাঁদপুরের মাছঘাট। জেলেদের দাবি, বরফ সংকটে মাছ সংরক্ষণ করতে পারছেন না তারা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব এবং সবচেয়ে বেশি বিনিয়োগ হবে এই খাতে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের হালি শহরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেন, জাতিকে পুনর্গঠন করতে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার বিস্তারে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সময়োপযোগী ও আধুনিক সুবিধা দিয়ে গড়ে তোলা হবে। ভালো থাকতে হলে ভালো শিক্ষা লাগবে, ভালো করে পড়াশোনা করতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা জরুরি। ভবিষ্যতে এইচএসসি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে বলেও জানান এই বিএনপি নেতা। আসলে অনেকদিন ধরে এটা এই স্থানে শুধুমাত্র বই পুস্তকের লেখাপড়া না, আমরা কিন্তু স্কুল থেকে কারিগরি শিক্ষা শুরু করতে যাচ্ছি। আপনাদের জন্য বলছি, স্কুল থেকে কারিগরি শিক্ষা হবে। ফেনী শহরের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের পর স্বস্তি ফিরেছে জনমনে। এতে কমেছে পথচারীদের ভোগান্তি। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও পৌরসভার সম্মিলিত উদ্যোগে শহরের প্রধান সড়ক, ট্যাঙ্ক রোড, শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল, কুমিল্লা বাসস্ট্যান্ড, কলেজ রোড, মিজান রোড সহ অলিগলিতে অস্থায়ীভাবে গড়ে তোলা দোকানপাট ও ভাসমান হকারদের উচ্ছেদ করে। স্থানীয়রা বলছে, উচ্ছেদের ফলে এখন কমেছে যানজট। শহরের বাসিন্দাদের নির্বিঘ্নে চলাচলে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এ নিয়ে আরো জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের পরে এলাকাবাসী বা ফুটপাত ব্যবহারকারী তারা কি বলছেন, কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা?
আসলে এই ফুটপাত থেকে যখন অবৈধ দখলদার আছে তাদেরকে যখন সরিয়ে দেওয়া হয়েছে জনমনে স্বস্তি ফিরেছে, তারা আসলে স্বস্তি প্রকাশ করেছে। তারা বলেছে এইটি যেন ধারাবাহিকতা অব্যাহত থাকে, কারণ যদি ধারাবাহিকতা অব্যাহত না থাকে তাহলে আবার দখল হয়ে যাবে, আবার দখল হয়ে গেলে পথচারীদের অনেক বেশি কষ্ট হবে। আমরা দেখতে পাচ্ছি শহরে এই মুহূর্তে যে শহরে যানজট নেই বললেই চলে, গাড়ি চলাচল একেবারে নেই। আর যেই সমস্ত দোকানপাটগুলো তারা অবৈধভাবে দখলদার হয়ে বসেছিল তারা এখন এখান থেকে সরে গেছে। প্রায় আজকে প্রায় 15 দিনেরও বেশি সময় ধরে এই রাস্তায় যে দখলদাররা নেই, রাস্তা একেবারে পরিষ্কার। এটি আসলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে এই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমরা দেখেছি এখানে বেশ কিছুদিন দীর্ঘদিন ধরে যে অবৈধ দখলদাররা ছিল তারাও কিন্তু সরে গেছে। সরে যাওয়ার পরে এই মুহূর্তে রাস্তা একদম ফাঁকা আছে, মানুষজন তারা স্বস্তি প্রকাশ করছে। তারা বলছে এর ধারাবাহিকতা সহকর্মী সমীর উদ্দিন। অসময়ে নদী ভাঙনে বিপর্যস্ত কুষ্টিয়ার পদ্মা ও জামালপুরের যমুনা তীরের বিভিন্ন এলাকা। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, ফসলের জমিসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন নদী তীরের হাজারো মানুষ এবং তাদের জীবন ও জীবিকা। বন্যার পানি কমার সাথে সাথে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বসত ভিটা ও আবাদি জমিসহ বিলীন হয়েছে উদয়নগর বিজিপি ক্যাম্প। ভাঙন ঝুঁকিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, রায়টা মহিষকুণ্ডী নদী রক্ষা বাঁধ সহ ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন। বিজিপি ক্যাম্প এবং একটি প্রাইমারি স্কুল, মসজিদ সহ 3টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সব হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। মাঠ তো গেছেই, কিন্তু আমরা বহুত বাড়িটা ভাঙে গেলে আমাদের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ আমরা কোথায় যা আশ্রয় নিব বাবা? মানববন্ধন করে আমাদের কোনোই কাজ হয় না, ভাঙতে ভাঙতে আমাদের জায়গা জমে শেষ, আমাদের আবাদ করে খাওয়ার মতো কোনো রকম জায়গা আর না থাকছে না। স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। কিছু কিছু জায়গায় কৃষি জমি সহ পানের বরজ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যেগুলো মূল্যবান সম্পদ আছে, মানুষের জানমালের জন্য ক্ষতি না হয় সেই জিনিসগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করছি। জামালপুরের ইসলামপুরে যমুনার ভাঙনে দিশেহারা 3 কিলোমিটার এলাকার বাসিন্দারা। অসময়ে নদীর ভয়ঙ্কর রূপে নির্ঘুম রাত কাটাচ্ছে তারা। বাড়ি ঘর ভেঙে নেমেছে, মসজিদ মাদ্রাসা ভেঙে নেমেছে, এখন হলো বাজার, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখন সিরিয়াল আছে, হলো গেলেন। ভাঙন রোধে বিভিন্ন দপ্তরে গিয়ে সমাধান না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অস্তিত্ব রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন তারা। ভাঙন রোধে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে বস্তা ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে। যমুনার ভাঙন রোধে সমীক্ষা শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তারপর নেওয়া হবে ব্যবস্থা। সমীক্ষাটা হয়ে গেলে সমীক্ষা প্রকল্পের মধ্যে যেভাবে এগুলো স্টেবিলাইজেশনের জন্য রেকমেন্ড করা হবে সেভাবেই পরবর্তীতে প্রকল্প গ্রহণ বা অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো আশ্বাস নয়, দীর্ঘদিন ধরে চলা নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও শান্তি বজায় রাখতে আলেম ও ওলামাদের ভূমিকা অনেক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর মডেল মসজিদ হলরুমে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, দেশে মাদকের বিস্তারে যুব সমাজ ও উঠতি বয়সী তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। এ থেকে সমাজকে রক্ষা করতে বড় ভূমিকা রাখতে হবে ইমাম ও খতিবদের। এ কাজে রাজনীতিবিদদের সাথে আলেম ও ওলামাদেরও এগিয়ে আসার আহ্বান জানায় তিনি। অনুষ্ঠানে শাহে সাহেবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান, মহাসচিব ছাড়াও স্থানীয় ইমাম, খতিব ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যত রাষ্ট্রের সংস্কার করি, যত রাজনৈতিক সংস্কারই করি, যত আমরা নাগরিক উন্নয়নের কথাই বলি, ইজ্জত সম্মান যদি না থাকে, সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত সমাজ ব্যবস্থা যদি আমরা চালু না দিতে পারি, তাহলে আমরা পিছিয়ে যাব। বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত এয়ার ডিফেন্স কোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কর্নেল কমান্ড্যান্ট অভিষেক। এতে এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। সকালে হালিশহর সেনানিবাসে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে এই অভিষেক অনুষ্ঠান হয়।
এর আগে একই স্থানে আর্টিলারি রেজিমেন্টের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। এ সময় তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পরে পৃথক দুটি কুচকাওয়াজের মাধ্যমে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে অভিবাদন জানান আর্টিলারি কোর ও এয়ার ডিফেন্স কোরের সদস্যরা। পরে স্বাগত বক্তব্যে দুই মেজর জেনারেল দুটি কোরকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে অস্ত্রে সজ্জিত করার উপর গুরুত্ব আরোপ করেন। আর এ ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।